আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের কি অবস্থা, সবার কেমন আছো সবাই? তো আজকে আমাদের পদার্থের গঠনের 2 নাম্বার লেকচার শুরু হতে যাচ্ছে। আমরা 1 নাম্বার লেকচারটি এর আগে করছি, আশা করি তোমরা সবাই লেকচারটি শেষ করছো। এবং আজকে আমাদের 2 নাম্বার লেকচারে, 1 নাম্বার লেকচারে আমরা লাস্ট করছিলাম মৌলের প্রতীক পর্যন্ত, দেন তারপর থেকে আজকে শুরু করব। তো দেখো, গতদিন প্রতীক পড়ানোর সময় আমি তোমাদেরকে বলছিলাম যে মৌলের সংক্ষিপ্ত নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক। মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? প্রতীক বলি। তো এখানে বলছিলাম সংক্ষিপ্ত নামটা কিসের হয়? ইংরেজি অথবা ল্যাটিন শব্দের, তাই না? তো দেখো, আমাদের পর্যায় সারণীতে ইংরেজি নামের মৌল আছে এবং কিছু ল্যাটিন নামেরও মৌল আছে। এই ল্যাটিন নামের মৌলগুলো আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমসিকিউ এই ল্যাটিন নামগুলো অনেক সময় এসে থাকে। তো আজকে আমরা সেই ল্যাটিন নাম দিয়েই শুরু করব। আমি প্রথমে মৌলের নাম, প্রতীক, ল্যাটিন নাম আর প্রতীকে 3টা জিনিস তোমাদেরকে লিখে দেব। মৌলের নাম, এটার ল্যাটিন নামটা কি হয়, এবং এই ল্যাটিন নাম থেকে প্রতীকটা কি নেওয়া হয়েছে সেই প্রতীকটা। ওকে, তাহলে কি করলাম? মৌলের নাম, ল্যাটিন নাম আর প্রতীক। দেখো, আমি যদি এখানে প্রথমে তোমাদেরকে লিখে দেই, তাহলে প্রথম নামটা আসবে তোমাদের কি? সিলভার, গোল্ড, কপার। আমি আগে বাংলাগুলো লিখে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সিলভার, গোল্ড, কপার। সিলভার, গোল্ড, কপার। এরপরে যদি বলি আরো আছে আয়রন, মার্কারি, পটাশিয়াম, আয়রন, মার্কারি, পটাশিয়াম। আয়রন, মার্কারি, পটাশিয়ামের পরে আছে সোডিয়াম, লেড, টিন, সোডিয়াম, লেড, টিন। এরপরে যদি আরো বলি আছে অ্যান্টিমনি, টাংস্টেন। কি? অ্যান্টিমনি, এবং টাংস্টেন। এই কয়টা মৌলের নাম আমাদের ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে পর্যায় সারণীতে, ঠিক আছে? তো এই ল্যাটিন নামগুলো আবারও বলতেছি, এমসিকিউ এর জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ আমাদের এই ল্যাটিন নামগুলো আসে। তাহলে আমরা এখন আসো এগুলোর ল্যাটিন নাম শিখব। সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। আর্জেন্টাম, হ্যাঁ, এটা ই, এটা ই, আর্জেন্টাম। তারপরে যদি গোল্ডের বলি অরাম। গোল্ডের কি? AURUM। গোল্ডের পরে আছে কপার। কপারের কপারাম, CUPURM, CUPURM। কপারামের পরে আছে আয়রন। আয়রন আসছে ফেরাম থেকে। কই থেকে? ফেরাম, FERRUM। এরপরে কি আছে? মার্কারি। মার্কারিটা কি হবে? হাইড্রারজেরাম। হাইড্রার, HYDRUR, হাইড্রার, GYRUM, হাইড্রারজেরাম। এরপর আসছে পটাশিয়াম। পটাশিয়ামটা আসছে ক্যালিয়াম থেকে। কই থেকে? ক্যালিয়াম, KALI, ক্যালিয়াম, KALIUM। এরপর আসছে সোডিয়াম। সোডিয়াম আসছে ন্যাট্রিয়াম থেকে, ন্যাট্রিয়াম থেকে। এরপরে আসছে লেড। লেড আসছে প্লাম্বাম থেকে। কই থেকে? প্লাম্বাম থেকে। টিন। টিনের ল্যাটিন শব্দটা কি? টিনের ল্যাটিন শব্দ হচ্ছে স্টেনাম। কি? স্টেনাম। এরপরে কি আছে? অ্যান্টিমনি। অ্যান্টিমনি আসছে স্টিবিয়াম থেকে, STIBIUM, স্টিবিয়াম। সর্বলাস্টে কি আছে? টাংস্টেন। টাংস্টেনটা আসছে উল ফার্ম থেকে। কি থেকে? উল ফার্ম থেকে। তাহলে আমাদের প্রতীকটা কি? প্রতীকটা হচ্ছে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। তাহলে এগুলার প্রতীক কি হবে? অবশ্যই এই নামগুলোর মধ্যে থেকেই হবে, তাই না? তাহলে আমি এখন যদি বলি এই নামগুলো থেকে কি কি হবে, দেখো।
সিলভারকে প্রকাশ করা হয় এজি দ্বারা বা এর প্রতীক। তারপরে গোল্ডের AU, কপারের CU, ফেরামের FE, হাইড্রার জেরাম মার্কারি একে প্রকাশ করা হয় HG দ্বারা। এরপরে আছে পটাশিয়ামকে K দ্বারা, যেটা গতদিন তোমরা দেখছো। সোডিয়ামকে Na দ্বারা। তারপরে হচ্ছে লেডকে PB দ্বারা, টিনকে SN দ্বারা, এন্টিমনিকে HB দ্বারা, ওলফার্মকে W দ্বারা। বুঝতে পারছো? তাহলে কি লিখলাম দেখো, সিলভার, গোল্ড, কপার, আয়রন, মার্কারি, পটাশিয়াম, সোডিয়াম, লেড, টিন, অ্যান্টিমনি, টাংস্টেন। এই যে আমরা এখানে 3, 6, 9, 11টা নাম পড়লাম। পর্যায় সারণীতে আমাদের এই 11টা নাম আসছে ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে? তো এই 11টা নাম আমাদের জানতে হবে, MCQ আমাদের এগুলা আসে। তো এটা পর্যন্ত তোমরা তুলে নেওয়া হয়ে থাকলে আমরা আজকে পরের টপিক থেকে শুরু করব। দেখো, আজকে আমাদের পড়া শুরু হবে সংকেত থেকে। কই থেকে? সংকেত। তাহলে দেখো, আমরা আজকে শুরু করব কি? সংকেত। সাধারণভাবে সংকেত বলতে আমরা কি বুঝি? কোনো কিছু চিহ্নিত করে দিলে সেটাকে আমরা সংকেত বুঝি, তাই না? দেখো, আমরা মৌলের ক্ষেত্রে কি পড়ছিলাম? প্রতীক। মৌলের ক্ষেত্রে প্রতীক। কিন্তু এই প্রতীকটাই যদি মৌলের ক্ষেত্রে না হয়ে কোনো অণু বা পরমাণুর ক্ষেত্রে হয়, তাহলে সেটাকে আমরা বলি সংকেত। যেমন দেখো, অক্সিজেন। কি বললাম ভাইয়া? অক্সিজেন। অক্সিজেনকে প্রকাশ করা হয় ও দ্বারা। কি দ্বারা? ও দ্বারা। কিন্তু যখন একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হয়, তখন সেটা অক্সিজেন অণু হয়ে যায়। এটা তাহলে কি আছে? মৌল বা পরমাণু আকারে, এখানে হয়ে গেছে অণু। তাহলে এটার ক্ষেত্রে কি বলবো? এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক, আর এটা হচ্ছে অক্সিজেন অণুর সংকেত। তাহলে কি বললাম? এটা হচ্ছে অক্সিজেন অণুর সংকেত। আর একটা যদি উদাহরণ দেই, তাহলে তোমাদের নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে NH3 অ্যামোনিয়া যৌগ তৈরি করে। কি যৌগ? অ্যামোনিয়া। তাহলে যেহেতু এটা যৌগ তৈরি করছে, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের প্রতীক, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। কিন্তু অ্যামোনিয়া যেহেতু এটা একটা যৌগ হয়েছে, তাহলে এটা কি? সংকেত। কিসের সংকেত? অ্যামোনিয়া যৌগের সংকেত। তাহলে আমি যদি সংকেতের সংজ্ঞাটা বলি, তাহলে কীরকম আসে দেখো, যে কোনো রাসায়নিক কোনো অণু বা সংকেতকে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, না, সংকেতের ডেফিনেশনে বলতেছি, এর কথার মধ্যে সংকেত নিয়ে আসবে না। তোমরা লিখবা যে রাসায়নিক কোনো অণু বা যৌগকে প্রকাশের জন্য যে সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে কি বলা হয়? সংকেত বলা হয়। তাহলে ডেফিনেশনটা যদি আমরা লিখি, তাহলে দেখো, রাসায়নিক কোনো অণু বা যৌগকে প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক লেখো, তাহলে বেশি ভালো হয়। চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে সংকেত বলে। যদি উদাহরণ বলি, তাহলে কি দেখো, এটা হচ্ছে অক্সিজেন অণুর সংকেত, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সংকেত, এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকেত, এটা অ্যামোনিয়ার সংকেত, এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আরো জানবো। ধীরে ধীরে আরো সামনের দিকে যখন অগ্রসর হব, এই জিনিসগুলো আমাদের আরো ক্লিয়ার হবে। আপাতত আমরা বিশ্বাস করি এইটুকু, যে রাসায়নিক কোনো অণু বা যৌগকে প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে কি বলা হয়? সংকেত। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে এটা যদি ক্লিয়ার হয়, এটার সংজ্ঞা তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু এই সংজ্ঞাটা আমি লিখে দিলাম, এই সংজ্ঞাটা তোমরা মাথায় রাখবা। হ্যাঁ,
এরপরে আসো, এখন থেকে আমাদের এই চ্যাপ্টারের মেইন পড়াশোনা শুরু। এতদিন কথা হয়েছে বেসিক কথা, এখন থেকে চ্যাপ্টারের মেইন যে আলোচনাগুলা সেগুলা শুরু। তাহলে দেখো, এখন আমরা শুরু করব পরমাণুর গাঠনিক কণা। কি শুরু করতেছি আমরা? পরমাণুর গাঠনিক কণা। ওকে, দেখো এই যে আমরা এখন থেকে যে পড়াগুলা পড়বো, এই পড়াগুলা থেকে আমাদের এসএসসিতে কোশ্চেন আসবে, স্কুল পরীক্ষায় বলো কোশ্চেন আসবে, টেস্ট পেপারে যাও কোশ্চেন আসবে, মডেল টেস্ট দাও কোশ্চেন আসবে, সব জায়গা থেকে এখান থেকে কোশ্চেন আসা শুরু। এর আগে যেগুলা পড়ছি তার মানে কি সেগুলা ইম্পর্টেন্ট নয়? হ্যাঁ, সেগুলাও ইম্পর্টেন্ট, বাট ওগুলা থেকে এমসিকিউ আসে। কিন্তু এখন থেকে যেগুলা পড়া শুরু করবে এগুলো আমাদের এই চ্যাপ্টারের শেষে ম্যাথ আছে, ম্যাথ সলভের জন্য এই জিনিসগুলো মনে রাখা খুবই জরুরি, এবং এগুলা থেকে ম্যাথ এমসিকিউ সবই আসবে। তাই এখন থেকে আমরা এই জিনিসগুলোকে মনোযোগ দিয়ে দেখব। দেখো, পরমাণুর গাঠনিক কণা কি পড়বো আমরা এখন? পরমাণুর গাঠনিক কণা। আমরা দেখছিলাম যে কোনো একটা পদার্থ থেকে আমরা কি পাই? পদার্থ থেকে কণা পাই। এই কণাটা কি দিয়ে, কণাকে আমরা কি নাম করছিলাম? অ্যাটম বা পরমাণু। এই পরমাণুটা কি কি দিয়ে গঠিত সেই জিনিসগুলো আমরা দেখব। দেখো, প্রথমে আমরা যদি এখানে একটা পদার্থ নেই, এখানে একটা ধরো যে আমরা এখানে একটা পদার্থ নিছি, ধরলাম এটা একটা ইট। এটা একটা কি? ইট। এই ইটটাকে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে জুম করে দেখব, কি করে দেখব? মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখব, তখন দেখব এর ভিতরে এইরকম এইরকম এরকম গঠন। কি দেখব? সংঘবদ্ধভাবে এরকম কিছু জিনিস আছে। সংঘবদ্ধভাবে কি আছে বললাম? সংঘবদ্ধভাবে কিছু জিনিস আছে। তাহলে ইটকে আমরা মাইক্রোস্কোপের নিচে জুম করলে দেখব এরকম সংঘবদ্ধভাবে কিছু জিনিস আছে। এই জিনিসগুলোর নাম কি? কণা। এই কণা থেকে আমরা কণা কি দ্বারা গঠিত এই জিনিসটা জানার জন্য একটা কণাকে আলাদা করে নিলাম। তাহলে এটা একটা কণা কি করলাম? আলাদা করলাম। এই কণাকে যখন আমরা আরো মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখব বা আরো মাইক্রোস্কোপের নিচে ভালো করে দেখব, তখন দেখব এর ভিতরে আমরা এইরকম জিনিস দেখতে পাই। এর নিচে আমরা এইরকম গঠন দেখতে পাই, যেখানে কি দেখতে পাচ্ছি আমরা? যে একটা মাঝখানে জিনিস আছে বড়, সেই জিনিসের চারপাশে বিভিন্ন গোলাকৃতির রেখা, এবং এই রেখার মধ্যে লাল লাল কিছু পয়েন্ট। আমরা তো সেটাই দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কি, ইটকে আমরা মাইক্রোস্কোপের নিচে জুম করলে দেখলাম কিছু হচ্ছে গুচ্ছবদ্ধ আকারে কণা থাকে। এই কণা থেকে আমরা কণার গঠন সম্পর্কে জানার জন্য, কণাটাই কি? পরমাণু না? তাহলে এই কণা বা পরমাণুর গঠন জানার জন্য আমরা একটা কণাকে আলাদা করে নিলাম। এই কণাকে আলাদা করার পরে এই কণাকে আমরা আবার মাইক্রোস্কোপের নিচে জুম করলাম। দেখো, এটা পুরাটা জুম করেই কিন্তু এরকম হয়েছে। মাঝখানের এটা দেখে তোমরা মনে করো না যে এটা মাঝখানে গেছে সাইড দিয়ে এগুলো আসছে, এরকম কিন্তু নয়। এই জিনিসটাকে জুম করার পরে আমরা এই জিনিসটা পাইছি, ঠিক আছে? এখন এই জিনিসটা পাওয়ার পরে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাল চিহ্নিত যে জিনিসটা, এটাকে বলা হয় ইলেকট্রন। কি? ইলেকট্রন। আর মাঝখানের যেটা, এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস। কিন্তু কথা হচ্ছে যে আমরা প্রথম দিনে দেখছিলাম কণাকে ভাঙলে আমরা কি কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে আমরা ইলেকট্রনটা পাইছি, বাট প্রোটন ও নিউট্রন এখনো কিন্তু পাইনি। তারপরে বিজ্ঞানীরা কি করলেন? এটাকে আরো জুম করা শুরু করলেন। কি করলেন?
আরো জুম করা শুরু করলেন। জুম করার পরে দেখলেন এই যে নিউক্লিয়াসটা, এই যে এটা একটা নিউক্লিয়াস, এর ভিতরে এইরকম কিছু নীল জিনিস, আমি নীল কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নিউক্লিয়াসের ভিতরে এইরকম কিছু জিনিস দেখতে পেলেন, এবং এর বাহিরের যে আমরা ইলেকট্রনগুলো দেখলাম সেগুলা সেম ওই রকমই ছিল। কি ছিল? যেরকম দেখছিলাম সেম সেই রকমই ছিল। ওকে, এর কক্ষপথে কি মানে এই যে বৃত্তগুলোতে কি আছে? বৃত্তগুলোতে ইলেকট্রন ছিল, তাই না? এগুলোতে কি ছিল? ইলেকট্রন ছিল। ওকে, তারপরে বিজ্ঞানীরা দেখলেন নিউক্লিয়াসের মধ্যে যে এই নীল লাল রেখাগুলো মানে পয়েন্টগুলো দেখতেছি, এই পয়েন্টগুলোর মধ্যে এই পয়েন্টগুলো তাহলে আসলে কি? এই নিউক্লিয়াসকে যখন আমরা আরো জুম করলাম তখন দেখলাম নিউক্লিয়াসের মধ্যে এই নীল ডটটাকে আমরা নামকরণ করলাম প্রোটন, আর লাল ডটকে নাম দিলাম আমরা নিউট্রন। কি দিলাম? নিউট্রন। তাহলে দেখো, প্রথমে আমরা একটা ইট নিলাম, ইটকে মাইক্রোস্কোপের নিচে জুম করলাম, জুম করে দেখলাম যে কিছু কণা কিভাবে আছে? গুচ্ছবদ্ধভাবে আছে। যেই কণাগুলো থেকে আমরা একটা কণাকে আলাদা করলাম, সেই কণাকে আবার জুম করলাম, জুম করে এরকম একটা গঠন পেলাম, যেখানে দেখলাম মাঝখানে একটা জিনিসকে কেন্দ্র করে বাইরে কিছু বৃত্তাকার কক্ষ আছে। এই জিনিসগুলোকে আমরা কি বলবো? বৃত্তাকার কক্ষপথ। এখানে ইলেকট্রন পাইলাম, কিন্তু আমরা জানি কণাকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটা জিনিস পাওয়া যায়। তাহলে এখানে আমরা নিউট্রন পাইনি। তারপরে বিজ্ঞানীরা আবার এটাকে জুম করলেন, জুম করে ইলেকট্রন পাইলেন এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন পাইলেন। তাইলে এখন আসো, আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটাই পাইলাম। এখন এগুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জানতে হবে না? জানতে হবে। তাইলে দেখো তো, এখানে আমরা ইলেকট্রনের সংজ্ঞা যদি লিখি, প্রথমে কি লিখব? ইলেকট্রন। ইলেকট্রনের সংজ্ঞা যদি লিখতে চাই তাহলে দেখো তো, ইলেকট্রনের সংজ্ঞা কি লিখতে পারি? নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান যে কণাগুলো সেগুলোকে কি বলা হয়? ইলেকট্রন। কি বলা হয়? ইলেকট্রন। এবং এই ইলেকট্রনগুলো চার্জ হয় ঋণাত্মক চার্জ। কি চার্জ হয়? ঋণাত্মক চার্জ হয়। মনে রাখবা, ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, যেটা আমি পজিটিভ দিয়ে দেখালাম। ঠিক আছে? আর নিউট্রন চার্জ বিহীন, এটা আমরা পরে দেখব। চার্জ বিহীন আমি ছকে দেবো অবশ্য। তাহলে কি? নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জযুক্ত কণাকে কি বলা হয়? ইলেকট্রন বলা হয়। তাই তো হচ্ছে না? নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণাকে ইলেকট্রন বলে। তাহলে সেই জিনিসটাই লেখো তোমরা। নিউক্লিয়াসের চারপাশে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ঘূর্ণায়মান কণাকে ইলেকট্রন বলে। তাহলে কি বললাম? নিউক্লিয়াসের চারপাশে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ঘূর্ণায়মান কণাকে ইলেকট্রন বলে। ঠিক আছে? আচ্ছা, বললাম। এরপরে আসো, ইলেকট্রন সম্পর্কে আরো কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে প্রকাশ করা হয় ই দ্বারা, স্মল ই দ্বারা। প্রকাশ করা হয় স্মল ই দ্বারা। কি দ্বারা? স্মল ই দ্বারা। এর চার্জ, আপেক্ষিক চার্জ বলে একটা কথা আছে। আপেক্ষিক চার্জ, এর আপেক্ষিক চার্জ হচ্ছে -1। কত? -1। এবং আপেক্ষিক ভর,
0। ঠিক আছে, তাহলে এর আপেক্ষিক চার্জ দেখলাম -1 এবং আপেক্ষিক ভর দেখলাম 0। তাহলে ইলেকট্রন জিনিসটা যদি আমি আরেকবার তোমাদেরকে বলি তাহলে কি, ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান বা নিউক্লিয়াসের চারপাশে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ঘূর্ণায়মান কণাকে ইলেকট্রন বলা হয়। ইলেকট্রনকে প্রকাশ করা হয় স্মল ই দ্বারা, আপেক্ষিক চার্জ এর -1, আপেক্ষিক ভর 0। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। তাহলে আমি এটা মুছে দিলাম। এরপরে আসো আমরা জানবো কি, প্রোটন। কি জানবো? প্রোটন। আচ্ছা, ওখানে আমি নিউক্লিয়াসকে বললাম না ইলেকট্রনের ক্ষেত্রে, তোমরা তার আগে একটা কথা আরো সুন্দর করার জন্য অ্যাড করতে পারো, কোনো পরমাণুতে কি, কোনো পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ঘূর্ণায়মান কণাকে ইলেকট্রন বলে। তাহলে পরমাণুর প্রোটনটা কি হবে? কোনো পরমাণুর নিউক্লিয়াসের অবস্থিত ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাকে কি বলে? প্রোটন বলে। তাহলে কি, কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত, কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাকে কি বলে? প্রোটন বলে। তাহলে প্রোটন কাকে বলে দেখলাম? কোনো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জ বিশিষ্ট, খুবই ইম্পর্টেন্ট কথাটা, ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাকে প্রোটন বলা হয়। ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাকে কি বলা হয়? প্রোটন বলা হয়। এখন দেখো, এই প্রোটন সম্পর্কে আমাদেরকে কিছু জানতে হবে আগেরটার মতোই। প্রোটনকে, আচ্ছা এত কিছু লেখার দরকার নেই, কি দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ লিখলেই তো তোমরা বুঝতে পারবা। একে প্রকাশ করা হয় পি দ্বারা। কি পি? স্মল পি, এটা কিন্তু ছোট হাতের পি। প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা। এর আপেক্ষিক চার্জ +1 আর আপেক্ষিক ভর 1। কি বললাম? কোনো পরমাণুর নিউক্লিয়াসে, তাহলে কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জ বিশিষ্ট বা ধনাত্মক চার্জ বিশিষ্ট বা ধনাত্মক চার্জ যুক্ত, যেটাই বলো সেটাই সঠিক, কণাকে প্রোটন বলে। তো প্রোটন কি? কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাকে প্রোটন বলে। আশা করি বুঝতে পারছো। প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, আপেক্ষিক চার্জ +1, আপেক্ষিক ভর -1। আপাতত এই তিনটা জিনিস তোমরা দেখো, এর পরবর্তীতে আমরা এই তিনটা জিনিস নিয়ে আরো বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে আমরা পড়ব নিউট্রন। কি পড়ব? নিউট্রন। তোমরা একটু এখানে আমাকে বলো তো, তাহলে নিউট্রনের সংজ্ঞাটা কি বলবো আমরা? নিউট্রন হচ্ছে চার্জবিহীন। নিউট্রন কি? নিউট্রন হচ্ছে চার্জবিহীন। চার্জবিহীন, চার্জহীন একই কথা। তাহলে কি? চার্জহীন। তাহলে এটার সঙ্গে আমরা বলতেই পারি যে কোনো পরমাণুতে অবস্থিত বা কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত চার্জহীন কণাটিকে কি বলা হয়? নিউট্রন বলা হয়। তাহলে নিউট্রনের সংজ্ঞাটা আমরা এখন লিখি। কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত চার্জবিহীন কণাটিকে নিউট্রন বলে। বলতে পারি, অবশ্যই বলতে পারি। তাহলে দেখো, নিউট্রন চার্জবিহীন, এটা কোথায় অবস্থিত? নিউক্লিয়াসের মধ্যে। কিসের নিউক্লিয়াস? পরমাণু নিউক্লিয়াস। তাহলে সেই কথাটাই বলছি, কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত চার্জবিহীন কণাটিকে নিউট্রন বলা হয়।
আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। এখন আমরা আসলে একে কী দ্বারা প্রকাশ করা হয় এই জিনিসগুলো জানবো। একে আমরা প্রকাশ করি স্মল এন দ্বারা। কি দ্বারা? স্মল এন। এরপরে যদি বলি আপেক্ষিক চার্জ, আচ্ছা নিউট্রনটা কি চার্জহীন না বা চার্জবিহীন না? যদি চার্জবিহীন হয় তার কি কোনো আপেক্ষিক চার্জ থাকবে? থাকবে না, জিরো। আর আপেক্ষিক ভর, আপেক্ষিক ভরটা হচ্ছে 1। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে কি কোনো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত চার্জবিহীন কণাটিকে নিউট্রন বলে। আর নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা, আপেক্ষিক চার্জ 0, আপেক্ষিক ভর 1। তাইলে তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি বারবার বলতেছেন আপেক্ষিক চার্জ আপেক্ষিক ভর, তাহলে এদের কি প্রকৃত কোনো চার্জ বা প্রকৃত ভর নাই? হ্যাঁ, প্রকৃত চার্জ এবং প্রকৃত ভরও আছে। সেই জিনিসগুলো আমরা এখন জানবো। সেগুলো জানার জন্য আমরা একটা সুন্দর ছক করে মনে রাখবো, তাইলে আমাদের মনে থাকবে। তোমরা আমার সাথে এরকম একটা সুন্দর ছক করবা। যদিও আমার এখানে সুন্দর হবে না, কারণ আমার কোনো স্কেল বা কোনো কিছু নাই, বাট ধরে নাও এটাই সুন্দর। এই কয়টা তোমরা দাগাও। এখানে যদি আমি প্রথমে নামগুলো লিখি, প্রথমটার ক্ষেত্রে ধরলাম, আচ্ছা আমি তোমাদেরকে কালো দিয়েই লিখে দেই। এখানে হচ্ছে নাম কি, কণাগুলার কোনটার নাম কি সেটা। এখানে হচ্ছে প্রতীক বা কি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এখানে হচ্ছে প্রকৃত আধান বা চার্জ। কি বললাম? প্রকৃত আধান বা চার্জ। আধানের ইংরেজি হচ্ছে চার্জ। এখানে প্রকৃত ভর বা ওজন, যেটাই বলো, প্রকৃত ভরই লেখো তোমরা। এরপরে হচ্ছে আপেক্ষিক, প্রকৃত পারমাণবিক ভর কিন্তু এগুলো। হ্যাঁ, প্রকৃত আধান বা চার্জ বলতে প্রকৃত পারমাণবিক যে আধান বা চার্জ সেটা, প্রকৃত ভর বলতে আমি এখানে তাহলে লিখেই দিই প্রকৃত পারমাণবিক ভর। আর এখানে আপেক্ষিক পারমাণবিক ভর। এরপরে আপেক্ষিক পারমাণবিক ভরের আগে তোমরা লেখো আপেক্ষিক পারমাণবিক চার্জ, তাহলে তোমাদের জন্য সুবিধা। আর এখানে লিখবা আপেক্ষিক পারমাণবিক ভর। কি লিখবা? আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এখানে দেখো, প্রথমে যদি আমরা মূল নাম লিখি, প্রথমটা লিখলাম প্রোটন। কি লিখলাম? প্রোটন। তারপর একটা লিখলাম ইলেকট্রন। আচ্ছা, আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালি দিয়ে লিখি। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। আরেকটা যদি আমি কালি নেই, তাহলে সেটা হচ্ছে আমার কি? নিউট্রন। এটা কি নিলাম? নিউট্রন। তাহলে আমরা প্রোটন সম্পর্কে প্রথমে জানি। প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা। কি দ্বারা? পি দ্বারা, ছোট হাতের পি কিন্তু অবশ্যই। হ্যাঁ, এর প্রকৃত আধান বা চার্জ কত? প্লাস, অবশ্যই খেয়াল রাখবা, প্লাস 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কত বললাম? 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটাও সঠিক, কারণ এই জিরোর দশমিকের মানে সংখ্যার যদি ডানে থাকে তাহলে জিরোর কোনো দাম থাকে না। কোন ক্ষেত্রে সেটা থাকে না? দশমিকের পরে। কিন্তু দশমিকের আগে যদি হয় তাহলে অবশ্যই দাম আছে। এর
এর হচ্ছে প্রকৃত পারমাণবিক ভর কত 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কি বললাম -24 গ্রাম, বা এটাকে আমরা কেজিতে যদি লিখি তাহলে কি লেখা যায় 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। বুঝতে পারছো আমার কথা? তাহলে গ্রামে লিখলে 10⁻⁻24 আর কেজিতে লিখলে 10⁻⁻27 কেজি। এর আপেক্ষিক পারমাণবিক চার্জ কত সেটা আমরা একটু পরে দেখি, কারণ এটা আমাদের জানবো, আমাদের যাতে ভুলে না যায়। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, এর চার্জ 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর যদি প্রকৃত পারমাণবিক ভর বলি তাহলে 9.110 ইন্টু 10⁻⁻31। আচ্ছা, তোমাদের যেহেতু গ্রামে আগে দিচ্ছে, আগে গ্রামেই দেয় 28 গ্রাম। বা যদি আমরা কেজিতে বলি, কিসে কেজিতে 9.110 ইন্টু 10⁻⁻31 কেজি। কত বললাম 31 কেজি। নিউট্রনের ক্ষেত্রে একে প্রকাশ করা হয় কি দ্বারা এন দ্বারা। কি দ্বারা প্রকাশ করি আমরা এন দ্বারা। এর চার্জ প্রকৃত আধান বা চার্জ 0, এর প্রকৃত ভর 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, বা কেজিতে যদি নেই তাহলে আসে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। বুঝতে পারছো? এখন আসো আপেক্ষিক পারমাণবিক চার্জ। আপেক্ষিক পারমাণবিক চার্জ, আপেক্ষিক বলতে কি বোঝায়? কারো সাপেক্ষে। আপেক্ষিক কথাটার অর্থ বোঝায় কারো সাপেক্ষে। তাহলে আমরা যদি কারো সাপেক্ষে বের করতে চাই তাহলে কীরকম আসবে দেখো, আমরা এখানে বের করবো কার সাপেক্ষে? প্রোটনের সাপেক্ষে। তাহলে প্রোটনের সাপেক্ষে যদি বের করি আপেক্ষিক পারমাণবিক চার্জ, তার মানে প্রোটনের চার্জ দিয়ে সবগুলোকে ভাগ করব। যেটারই বের করতে চাই, যেহেতু প্রোটনের সাপেক্ষে বের করতেছি, তাহলে সেটার চার্জকে আমাদের কী দ্বারা ভাগ করতে হবে? প্রোটনের চার্জ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে প্রোটনের সাপেক্ষে প্রোটনকেই বের করতেছি। আবারও বোঝো, প্রোটনের সাপেক্ষে প্রোটনকেই বের করতেছি। তাহলে প্রোটনের প্রকৃত চার্জ এটা, তাহলে এর সাপেক্ষে যদি এটাকেই বের করতে চাই তাহলে এটাকেই এটা দ্বারা ভাগ করতে হবে। আর এটাকে যদি এটা দ্বারাই ভাগ করি তাহলে কত আসে? 1। কত আসে? 1। সামনে কি চিহ্ন আসবে? +1। বুঝতে পারছো? আগে বলছিলাম আপেক্ষিক চার্জ কত প্রোটনের? +1। এইবার আশা করি বুঝতে পারছো কেন +1 হয়েছে। এরপরে আসো ইলেকট্রনের। ইলেকট্রনের ক্ষেত্রে দেখো তো, প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান না? প্রোটন আর ইলেকট্রনের চার্জ কিন্তু সমান, বাট সামনের চিহ্নটা কি? নেগেটিভ। তার মানে এটা দ্বারা এটাকে ভাগ করলে কি আসবে? -1। কি আসবে? -1। তাই তো হচ্ছে না? কারণ দেখো এখানে যদি আমি একটা তুলি, -20কে যদি 20 দ্বারা ভাগ করো তাহলে কত আসে? -1। ঠিক সেই রকম মাইনাস এই মানটাকে যদি এই মান দ্বারা ভাগ করি তাহলে মাইনাস কত আসে? -1 আসে। এই জিনিসটা এখানে হয়েছে। আর নিউট্রনের চার্জ, নিউট্রনের চার্জ কত? প্রকৃত চার্জ 0। তাহলে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কত আসে? 0ই আসে। কত আসে? 0ই আসে। এরপরে আসো আমরা বের করব কি? ইলেকট্রনের না, আপেক্ষিক পারমাণবিক ভর সবগুলোর ক্ষেত্রেই। এই আপেক্ষিক পারমাণবিক ভরটাও বের করবো আমরা প্রোটনের সাপেক্ষেই। কার সাপেক্ষে বের করব? প্রোটনের সাপেক্ষেই। তাহলে দেখো প্রোটনের সাপেক্ষে যদি আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করি তাহলে প্রোটনের ভর এটা, এই ভরকে যদি এটা দ্বারাই ভাগ করি তাহলে কত আসে? 1। কত আসে? 1। এগুলা কিন্তু 1, হ্যাঁ, এগুলা সবই 1। ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻⁻31। -31 মানে এর আগে এতগুলা শূন্য আছে, বা 28-এ নিলে গ্রামে এতগুলা শূন্য আছে। তাহলে দেখো 31 থেকে 27, তার আগে যদি আরো 5টা শূন্য থাকে, তোমরা একটা কাজ করবা, ক্যালকুলেটারে এই মানটাকে এই মান দ্বারা ভাগ করলে দেখবা মানটা আসবে এরকম 0.000054 এরকম সামথিং আসে। তাহলে জিরোর পরে যদি এতগুলো জিরো থাকে তাহলে এই মানটাকে আমরা আলটিমেটলি শূন্য ধরতে পারি না। এমনিই তো সংখ্যাটা অনেক ছোট, তারপরে যদি আবার এতগুলো আসে তাহলে এর মানটাকে আমরা আলটিমেটলি কি ধরতে পারি? 0। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? 0। এরপরে নিউট্রনের ক্ষেত্রে আসো, এই মানটা দেখো তো 1.67 পর্যন্ত ঠিক আছে, দশমিকেরও 2 ঘর পরে আমাদের মিলছে, বাট আসলে কি দশমিকের 2 ঘর পরে মিলছে? মিলেনি। তার আগে কিন্তু এতগুলা শূন্য আছে, তার মানে বলা যায় যে এই দুইটা প্রায় সেম। যদি সেম হয় তাহলে এটার কত আসবে? এটার আসবে হচ্ছে 1।
এটার কত আসবে 1। আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে এটা যে পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে ইলেকট্রনের শূন্য বলতে কি ইলেকট্রনের কোনো ভরই নাই? ভর আছে। এই যে ইলেকট্রনের ভরটা এত, যেটা এই যে আমাদের প্রোটন আছে, প্রোটনের ভরের চেয়ে কত গুণ কম সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসটা যদি আমি তোমাদেরকে এখানে একটু লিখে দেই স্টার মার্ক দিয়ে, যে মনে রাখবা ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের চেয়ে 1840 গুণ কম। কতটুকু কম? 1840 গুণন কম। তাহলে ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের চেয়ে 1840 গুণ কম। তাহলে দেখো এমনিতেই এই মানটা অতি ক্ষুদ্র একটা মান, অতি ক্ষুদ্র। দশমিকের পরে যদি আমরা 24টা, দশমিকের পরে 23টা শূন্য নিয়ে যদি এই মানটা বসাই, তাহলে এই মানটা আমরা অ্যাকুরেট মান পাই। তাহলে এত একটা ক্ষুদ্র মান, তার চেয়েও যদি 1840 গুণ আবার কম হয়, 1840 গুণ যদি কম হয়, তাহলে সেই মানটা কি জিরোর থেকে কিছু বাকি থাকে? থাকে না। তাই জন্য আমরা এই মানটাকে আপেক্ষিকভাবে জিরো ধরে নিছি। আশা করি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। তাহলে আমি আরেকবার বলি, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, প্রতীক হচ্ছে প্রোটনের পি, ইলেকট্রনের ই, নিউট্রনের ই, প্রকৃত আধান বা চার্জ প্লাস 1.67 প্লাস 1.60 × 10⁻⁻19 কুলম্ব, আর ইলেকট্রনের ক্ষেত্রে শুধু মাইনাস, নিউট্রনের ক্ষেত্রে 0। প্রকৃত পারমাণবিক ভর যদি বলি 1.673 × 10⁻⁻24, এটা গ্রামে নিলে, আর কেজিতে নিলে -27। তোমাদেরকে দুইটা মুখস্থ করার দরকার নাই, তোমরা একটা মুখস্থ করবা। আর এখানে মনে রাখবা যে 1 গ্রাম সমান 10⁻³ কেজি। এই জিনিসটা যদি মনে রাখো, তাহলে গ্রাম থেকে কেজিতে নিলে কি করতে হবে? এর সঙ্গে এই মানটা গুণন করে দিতে হবে। সেটাই করছি। এর সঙ্গে গুণন করলে গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। এগুলো তোমরা ম্যাথে সবাই শিখছো, সেই কাজটা এখানে হয়েছে। এটার ক্ষেত্রে মানটা মুখস্থ করবা, এটার ক্ষেত্রে এটার মুখস্থ রাখলে এটা সহজ। আর এগুলা কিভাবে বের করছি তোমরা তো দেখলাই। এখন কথা হচ্ছে যে এই ছকটা তোমাদের জন্য ইনফিনিটি স্টার। এই ছকটা অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে। বুঝাইতে পারছি আশা করি। এই ছকটা অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে। তো তোমরা এই ছকটা তুলে নাও। এরপরে আমরা যাব এখন পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা জিনিসটা কি, এইটা শিখব। এখন আমরা শিখব কি, পারমাণবিক সংখ্যা। ওকে, এখন আমরা শিখব পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা কি দেখো, আমি যদি বলি, আমরা মৌলের প্রোটন সংখ্যা দেখছি না? প্রোটন সংখ্যা তো দেখছি। পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাকে আমরা কি বলছিলাম? প্রোটন। এই যে প্রোটন সংখ্যাকেই বলি কি? পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকে কি বলবো? পারমাণবিক সংখ্যা। তাহলে আমি যদি সংজ্ঞাটা লিখি তাহলে কি আসবে দেখো, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। কি বললাম? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। তাহলে প্রোটন সংখ্যার আরেক নাম কি জানলাম আমরা? পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা থেকে আমরা পরমাণুর অবস্থান জানতে পারি। কি জানতে পারি? পারমাণবিক সংখ্যা থেকে আমরা কোনো পরমাণুর অবস্থান জানতে পারি। বুঝাইতে পারছি? তাহলে পারমাণবিক
সংখ্যা থেকে যদি আমরা মৌলের অবস্থান জানতে পারি তাহলে তার যে কি সেটা মানে তার বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারবো না, সেই পরমাণুগুলোর কি জানতে পারবো, বৈশিষ্ট্য জানতে পারবো। তাহলে কি অস্তিত্ব জানতে পারবো না। তাহলে পারমাণবিক সংখ্যার উপর পরমাণুর অস্তিত্ব নির্ভর করে কথাটা আমরা বলতেই পারি, সেটা তরল, কঠিন নাকি বায়বীয়, এই জিনিসগুলো আমাদের পারমাণবিক সংখ্যা থেকে মৌলের অবস্থান নির্ণয় করে আমরা বলতে পারি। তাহলে পারমাণবিক সংখ্যার উপর মৌলের অস্তিত্ব নির্ভর করে বা অবস্থান নির্ভর করে, দুইটাই সঠিক। তাহলে আমরা সেটা একটু লিখি। উপর মৌলের অবস্থান ও অস্তিত্ব, বানান কি ঠিক আছে না জানি না, নির্ভর করে। তোমরা বানানটা একটু দেখে নিবা, অস্তিত্ব বানানটা। হ্যাঁ, পারমাণবিক সংখ্যার উপরে মৌলের কি নির্ভর করে, অস্তিত্ব বা কি বললাম, অবস্থান নির্ভর করে। তাহলে পারমাণবিক সংখ্যার উপরে মৌলের অস্তিত্ব বা অবস্থান নির্ভর করে। এই পারমাণবিক সংখ্যাকে কি বলা হয় বা কি দ্বারা প্রকাশ করা হয়? একে প্রকাশ করা হয় বড় হাতের জেড দ্বারা। কি দ্বারা? বড় হাতের জেড দ্বারা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করলাম? বড় হাতের জেড দ্বারা। আপাতত এই পর্যন্ত জানলে আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, তাইলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা তোমাকে যদি বলা থাকে, লাল কালি দিয়ে যদি আমি একটা তোমাদেরকে কোশ্চেন করি, কোন মৌলের প্রোটন সংখ্যা 11 হলে পারমাণবিক সংখ্যা কত? আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো, প্রোটন সংখ্যা যদি 11 হয় পারমাণবিক সংখ্যা হবে 11। কেন? কারণ প্রোটন সংখ্যাকেই তো পারমাণবিক সংখ্যা বলতেছি, তাই না? তাহলে কোনো মৌলের প্রোটন সংখ্যা যদি 11 হয় তার পারমাণবিক সংখ্যা হবে কত? 11। আর 11 যদি পারমাণবিক সংখ্যা হয়, পারমাণবিক সংখ্যা হলে আমরা মৌলের নামটা জানতে পারবো। তোমাদেরকে যে ছকটা লিখে দিয়েছিলাম আগের দিন, ওই ছকে দেখো 11 নম্বর মৌলটাকে আমি বলছি সোডিয়াম, বা পারমাণবিক সংখ্যা যে মৌলের 11 সেই মৌলটার নাম হচ্ছে সোডিয়াম। তাহলে তোমাকে যদি আমি বলি কোনো মৌলের প্রোটন সংখ্যা 11 হলে সেই মৌলটার নাম কি, তোমরা বের করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে তোমাদেরকে যদি বলি প্রোটন সংখ্যা যদি 11 হয় তাহলে মৌলটার নাম কি? সোডিয়াম। বের করতে পারবা। কেন? প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা জানলে আমরা মৌলের নামটা অবশ্যই জানতে পারবো। আচ্ছা, এরপরে আসো। এখন কথা হচ্ছে প্রোটন সংখ্যা, যেটা প্রোটনের চার্জ তো ছিল আমাদের পজিটিভ, তাই না? প্রোটনের চার্জ যদি পজিটিভ হয় মৌলের, এই কথাটা মনে রাখবা যে এখানে আরেকটা জিনিস লিখে দেই, মৌলের, মৌল বা পরমাণু একই কথা, হ্যাঁ, নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে তার বাহিরের কক্ষপথে সেই কয়টি ইলেকট্রন থাকে। তাহলে দেখো এখানে আরেকটা কথা কি বললাম, মৌলের নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে তার বাইরের কক্ষপথে সে কয়টি ইলেকট্রন থাকে। তাইলে আমি যদি বলি কোনো মৌলের প্রোটন সংখ্যা 11 হলে সেই মৌলের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যাও হচ্ছে 11। কত? 11। এরপরে আসো, কোনো মৌলের যদি আমি বলি, আচ্ছা মৌলের এখন তো এতক্ষণ সংখ্যা দিয়ে দেখলাম, এখন যদি বলি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, সেই একই প্রসেস, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা জানবো। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা। কারণ কি বললাম, নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে বাইরের কক্ষপথে সে কয়টি ইলেকট্রন থাকে। তার মানে প্রোটন সংখ্যা জানলে আমরা ওই মৌলের পারমাণবিক সংখ্যা জানবো, মৌলের নাম জানবো, মৌলের ইলেকট্রন সংখ্যা জানবো। কিন্তু আমাদেরকে সবসময় পারমাণবিক সংখ্যা কথাটাই বলা থাকবে। তার মানে পারমাণবিক সংখ্যা যদি জানি আমরা তাহলে ওই মৌলের প্রোটন সংখ্যা জানবো, প্রোটন সংখ্যা জানলে ইলেকট্রন সংখ্যা জানবো, ইলেকট্রন সংখ্যা জানলে মৌলের নামটাও জানবো। তাহলে পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলে আমরা তিনটা জিনিস বের করতে পারবো। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এরপরে আসো, এরপর আমরা যাব পারমাণবিক ভরে। কিসে যাব? পারমাণবিক ভর।
পারমাণবিক সংখ্যা আমাদের শেষ। এখন শিখবো পারমাণবিক ভর। ওকে, পারমাণবিক ভর জিনিসটা কি, এই জিনিসটা আমাদেরকে এখন বুঝতে হবে। দেখো তাহলে কোন, আমি আগে সংজ্ঞাটা লিখি তারপরে বুঝে দিচ্ছি। মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যাকে একত্রে ভর সংখ্যা বলে। কি বললাম? কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে একত্রে পারমাণবিক সংখ্যা বলে, পারমাণবিক একত্রে ভর সংখ্যা বলে। কি বলে? ভর সংখ্যা বলে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা লিখতেই পারি, কারণ সংজ্ঞা তো আমাদের সেটাই বলছে যে কোন মৌলের নিউক্লিয়াস অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যাকে একত্রে ভর সংখ্যা বলে। তাহলে ভর সংখ্যার সূত্র আমরা কি জানলাম? প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল ভর সংখ্যা। এই ভর সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? বড় হাতের এ দ্বারা। তাহলে এখানে আমি লিখে দেই, একে প্রকাশ করা হয়, তাহলে প্রকাশ করা হয় কি দ্বারা? ক্যাপিটাল এ দ্বারা। তাহলে এখানে দেখো তো, আমরা এর আগে কি শিখলাম? প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, ভর সংখ্যাকে এ দ্বারা। কি দ্বারা? এ দ্বারা। মনে রাখবা নিউট্রন সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? এন দ্বারা। তাহলে আমরা কি সূত্র লিখতে পারি? যে এ ইজ ইকুয়াল জেড প্লাস এন, এই জিনিসটা লিখতে পারি কি না? তাহলে ভর সংখ্যার সূত্র কি? ভর সংখ্যার এ ইজ ইকুয়াল জেড প্লাস এন। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং এন হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এখান থেকে আমাদের যদি ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেওয়া থাকে, নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে নিউট্রন সংখ্যাটা কি হবে দেখো তো, নিউট্রন সংখ্যা যদি আমি লিখি, তাহলে প্রোটন সংখ্যা এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে? মাইনাস হবে, সবাই জানো। তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কি জানলাম? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে এখানে দেখো তো, আমরা এখন কোনো মৌলের প্রোটন সংখ্যা যদি দেওয়া থাকে এবং ভর সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো না? পারবো। প্রোটন সংখ্যার পরিবর্তে যদি পারমাণবিক সংখ্যা থাকে তাহলে পারবো না? অবশ্যই পারবো, কারণ পারমাণবিক সংখ্যাই তো কোনো মৌলের প্রোটন সংখ্যা, তাই না? যেমন আমি যদি এগুলো মুছে দেই, তোমাদের যদি তোলা হয়ে থাকে, আমি নিচের পার্টটুকু যদি মুছে দেই, তাহলে এটা মুছে দিয়ে আমি তোমাদেরকে একটু উদাহরণ দেখাই এটার। দেখো, আমরা একটা পরমাণু নিলাম সোডিয়াম। সোডিয়ামের প্রোটন সংখ্যা তোমরা যদি আগের পৃষ্ঠায় যাও, দেখো প্রোটন সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা 23। কত? 11, 23। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা 23, এই দুইটা জিনিস আমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে নিউট্রন সংখ্যা কত তোমাদেরকে যদি বলি, তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা, তাহলে আমরা নিউট্রন সংখ্যার সূত্র কি জানি? নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11। 23 আর 11 বিয়োগ করলে আসে 12। তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? 12। আবার যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ এ পাশে দেখাই, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এর ভর পারমাণবিক সংখ্যা 13 এবং ভর সংখ্যা হচ্ছে 27। তাহলে নিউট্রন এন সমান সমান কি জানি আমরা? এ মাইনাস জেড। তাহলে এর মান কত? 27, জেড এর মান কত? 13, সমান সমান কত? 14। আশা করি এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। তাহলে ভর সংখ্যা দেওয়া থাকলে এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলে আমরা নিউট্রন সংখ্যাও বের করতে পারবো। এরপরে আসো, এটা যদি হয়ে থাকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে দেখব? হাইড্রোজেনের ক্ষেত্রে। দেখো, হাইড্রোজেন আমাদের প্রথম মৌলটার নামই কি ছিল? হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও 1। তাহলে এর যদি আমরা একটা নিউট্রন সংখ্যা হিসাব করি, নিউট্রনকে n বলছিলাম, তাহলে একে
কি n সমান সমান a মাইনাস জেড। তাহলে এর মানও 1, জেডের মানও 1, আসে কত 0। তাহলে 0 আসে মানে কি এর নিউট্রন সংখ্যা নাই। তাহলে আমাদেরকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে পর্যায় সারণীতে আমাদের যে 118টা মৌল বলছিলাম, এই 118টা মৌলের মধ্যে হাইড্রোজেন শুধুমাত্র একটি মৌল যে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নিয়ে, আচ্ছা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা না নিয়ে লেখো, প্রোটন ও ইলেকট্রন নিয়ে গঠিত। কি প্রোটন ও ইলেকট্রন নিয়ে গঠিত। তাহলে কি এই জিনিসটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কি হাইড্রোজেন শুধুমাত্র প্রোটন ও ইলেকট্রন নিয়ে গঠিত। তাহলে তোমাদের কাছে প্রশ্ন এটা থেকে বিভিন্নভাবে হইতে পারে যে হাইড্রোজেন কি কি হচ্ছে কণা নিয়ে গঠিত, প্রোটন এবং ইলেকট্রন। আবার আসতে পারে যে হাইড্রোজেনের কোন কণাটি অনুপস্থিত, নিউট্রন। পর্যায় সারণীর কোন মৌলটি 2টি কণা নিয়ে গঠিত, হাইড্রোজেন। এভাবে বিভিন্ন এমসিকিউ তোমরা পাবা। তো আশা করি এই পর্যন্ত তোমাদেরকে বুঝাইতে পারছি। তো আর কোনো মৌল এরকম না, একমাত্র হাইড্রোজেনটাই যেটার কোনো নিউট্রন সংখ্যা নাই। হ্যাঁ, এটা মাথায় রাখবা যে এর নিউট্রন সংখ্যা নাই। ভর সংখ্যা আমাদের হয়ে গেল। এরপরে আমরা যাব কিসে, দেখো ভর সংখ্যার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের কোনো মৌলের প্রকাশ। কোনো মৌলের কিসে যাব, কোনো মৌলের প্রকাশ। তাহলে এখন আমরা কি দেখব, কোনো মৌলের প্রকাশ। দেখো তোমাদেরকে আমি মেইন একটা ফর্মুলা লিখে দেই, মাঝখানে আমি বড় করে লিখতেছি কি মৌল। এখানে থাকবে হচ্ছে পারমাণবিক সংখ্যা, এখানে থাকবে ভর সংখ্যা, আর এখানে থাকবে এর চার্জ সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা দেখছি, চার্জ জিনিসটা এখনো দেখিনি, এটা আমরা পরে দেখব। দেখো তাহলে আমি যদি তোমাদেরকে এতক্ষণ নিয়ে সোডিয়াম নিয়ে উদাহরণ দিচ্ছিলাম, সোডিয়াম বলি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি 11 এবং ভর সংখ্যা 23। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে নিচে 11 আর উপরে 23। তাহলে নিচে 11 আছে মানে কি এর পারমাণবিক সংখ্যা 23, উপরে পারমাণবিক সংখ্যা 11 এবং উপরে 23 আছে মানে কি এর ভর সংখ্যা 23। কারণ দেখো মৌলের উপরের বাম কর্নারে থাকে ভর সংখ্যা ও নিচের বাম কর্নারে থাকে পারমাণবিক সংখ্যা, আর এই পাশে এখানে থাকে চার্জ। চার্জ জিনিসটা আমরা এখনো পড়িনি, আমরা যখন পড়বো তখন এটা জানতে পারবো। তাহলে কোনো মৌলকে প্রকাশ করলে আমরা কিভাবে করব, নিচে পারমাণবিক সংখ্যা, বাম সাইডে নিচে পারমাণবিক সংখ্যা, উপরে ভর সংখ্যা। যেমন যদি অ্যালুমিনিয়াম বলি তাহলে এর পারমাণবিক সংখ্যা 13, ভর সংখ্যা 27। তোমাদেরকে যদি ক্লোরিন বলি এর পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35.5। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবে কোনো একটা মৌলকে প্রকাশ করা হয়, তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। এইভাবে তোমাদেরকে মৌল দিয়েও কোশ্চেন দেওয়া থাকবে, বুঝাইতে পারছি? তো এটা যদি হয় তাহলে এখন আসো আমরা চার্জ জিনিসটা কি জানি। দেখো আমরা কি জানলাম, এটা যদি একটা মৌল হয় এর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, তাই না? তাহলে নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন আর নিউট্রন। প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রন চার্জবিহীন, আর বাইরে কি থাকে ইলেকট্রন। কি থাকে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সংখ্যা কি সমান না? ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সংখ্যা কি সমান। তাহলে যদি সমান হয় তাহলে দিন শেষে প্লাস চার্জ এবং মাইনাস চার্জ মিলে পরমাণুটা সামগ্রিকভাবে কি হবে, চার্জ নিরপেক্ষ হবে না? আর চার্জ যদি নিরপেক্ষ হয়, তার চার্জ নিরপেক্ষ মানে কি শূন্য, তার মানে সামগ্রিকভাবে কি চার্জবিহীন না। তাহলে ইলেকট্রন এবং প্রোটন দুইটা যদি সমান সমান আমাদের সব মৌলেই থাকে, স্বাভাবিক অবস্থায় সব মৌলে প্রোটন এবং ইলেকট্রন কি থাকে সমান সমান থাকে, নিউট্রন সংখ্যা কম বেশি হয়। বাট নিউট্রনের তো চার্জই নাই, তাহলে ওটা কম বেশিতে কোনো চার্জেরও পরিবর্তন হবে না। তাহলে চার্জ নিরপেক্ষ কখন হয়, যখন কোনো পরমাণুর প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তখন সেই মৌলটা সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। এই কথাটা ইম্পর্টেন্ট। এখন আসো এখানে ধরো যে আমাদের প্রোটন আছে 10টা, আমরা শুধু কি নিয়ে এখন হিসাব করবো, প্রোটন নিয়ে, এবং বাইরে ইলেকট্রন আছে 10টা। তাহলে 10টা যখন আছে তখন কি চার্জ নিরপেক্ষ। কিন্তু এখানে যদি আমরা জোর করে একটা ইলেকট্রন দেই, জোর করে 10টার জায়গায় একটা ইলেকট্রন এখানে বসে দিলাম, তাহলে প্রোটন আসলো 10টা, ইলেকট্রন আসলো
11টা। তাহলে দেখো তো ইলেকট্রনের সংখ্যা বাড়লো না? তাহলে কোন চার্জের সংখ্যা বাড়ছে? মাইনাস চার্জের সংখ্যা। কয়টা বাড়ছে? -1, তাই কি না? আবার যদি এখানে 11-র পরিবর্তে যদি 12টা ইলেকট্রন দেই, তাহলে প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ কেন্দ্রে 10টাই আছে, কিন্তু নেগেটিভ চার্জ কয়টা আসছে? 12টা আসছে। তাহলে এখানে নেগেটিভ চার্জ কয়টা বাড়লো? 2টা। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? যেমন ধরো অক্সিজেনের 8 এবং কত 16। তাহলে অক্সিজেনের 8 এবং 16 যদি হয়, এখানে দেখো, তাহলে এর পারমাণবিক সংখ্যা 8, মানে এর কেন্দ্রে প্রোটন আছে কয়টি? 8টি। বাইরে ইলেকট্রন আছে কয়টি? 8টি। কিন্তু এখানে আমরা ধরো আরো 2টা জোর করে ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এখানে কয়টি হলো? 10টি। যদি হয় 10টি, তাহলে এখানে যদি 10টি, এখানে প্রোটন হলো 8টি, ইলেকট্রন 10টি, তাই না? প্রোটন 8টি, ইলেকট্রন 10টি। তাহলে মাইনাস চার্জের সংখ্যা বাড়ছে, কতটুকু বাড়ছে? -2 হয়েছে। তাহলে উপরে এই জিনিসটা -2 আকারে লিখে দিব। এই -2টা এভাবে বা এভাবে যেভাবেই থাক সেটাই সঠিক। তাহলে চার্জ জিনিসটা কি তোমাদেরকে বুঝাইতে পারছি। আবার যদি একটা বলি, সোডিয়ামের 11, 23। এখানে সোডিয়াম 11 মানে কি? এর পারমাণবিক সংখ্যা 11 পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যাও 11। কিন্তু আমরা এবারে কি করলাম? ইলেকট্রন না দিয়ে এখান থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে আসলাম। একটা ইলেকট্রন যদি বের করে নিয়ে আসি, তাহলে কি হলো? এখানে প্লাস চার্জ হলো কয়টা? 11টা, কিন্তু মাইনাস চার্জ হলো কয়টা? 10টা। তাহলে বেশি কি? প্লাস চার্জ। কয়টা বেশি? একটা। তাহলে +1। তাহলে আমরা জানি +1 দিলেও হয়, না দিলেও হয়। তাহলে এখানে আমরা +1 বোঝানোর ক্ষেত্রে শুধু প্লাস দিলেই হয়, ঠিক আছে? এরপরে যদি বলি আমি আরেকটা ম্যাগনেসিয়াম, কি ম্যাগনেসিয়ামের হচ্ছে 12 এবং 24। যদি 12 এবং 24 হয়, তাহলে পারমাণবিক সংখ্যা 12 মানে প্রোটন সংখ্যাও 12, আর প্রোটন সংখ্যা 12 মানে ইলেকট্রন সংখ্যাও 12। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি 12 হয়, তাহলে দেখো তো আমরা এখান থেকে যদি 2টা বের করে নিয়ে আসি, কয়টা বের করে নিয়ে আসলাম? 2টা। তাহলে এখানে ইলেকট্রন থাকলো কয়টা? 10টা। যদি 10টা ইলেকট্রন থাকে, এখানে আমাদের প্রোটন সংখ্যা হলো কয়টা? 12টা, কিন্তু ইলেকট্রন সংখ্যা 10টা। তাহলে কোনটা বেশি থাকলো? প্লাস চার্জ। কয়টা বেশি থাকলো? 2টা। তাহলে ম্যাগনেসিয়ামের চার্জটা কি? +2 হইল। আশা করি এই জিনিসগুলো তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। তো আজকে আমাদের পড়ার টপিক ছিল কি কি? আজকে আমরা পড়ছি হচ্ছে কোনো মৌলের সংকেত কি, মৌলের বলছি কোনো অণু বা যৌগের সংকেত কি, পরমাণুর গাঠনিক কণাগুলা পড়ছি, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা পড়ছি, ভর সংখ্যা পড়ছি, কোনো মৌলের প্রকাশ পড়ছি, এবং চার্জ জিনিসটা কি সেই জিনিসটা পড়ছি। তো আশা করি যেটুকু পড়ছি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরের দিনে পরের টপিক থেকে আমাদের ক্লাস শুরু হবে, এবং পরের দিনের যে টপিকটা আমি পড়াবো, পরের দিনের এই টপিকগুলো থেকে তোমরা অবশ্যই 100% গ্যারান্টি থাকো যে তোমরা বোর্ড পরীক্ষায় সৃজনশীল এই টপিকগুলো থেকে পাবাই। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।